এখন কি হবে দাদিমা? ভয় পাস না, আমি আর দাদিমা ওয়াশরুমে যাচ্ছি, তুই দরজা খুলে দে। ইয়ানা আশ্বাস দিয়ে বলল, ঠিক আছে আপু, তাড়াতাড়ি করো। দুজন লুকাতেই পড়শি দরজা খুলে দেয়। পড়শি দরজা খুলতেই লিসা রুমের এদিক ওদিক তাকাতে লাগলো। তারপর পড়শির পানি শান্তির দৃষ্টিতে তাকিয়ে বলল, সমস্যা কি তোর? দরজা বন্ধ করে রেখেছিস তুই? আসলে ইনায়া আপুর বিয়ে তো, তাই সারপ্রাইজের ব্যবস্থা করছি আপুর জন্য। পড়শি আমতা আমতা করে বলল, তো সারপ্রাইজ দিতে দরজা বন্ধ করতে হয় নাকি? কথার ফাঁকে লিসার ওয়াশরুমের দিকে চোখ পড়ল। লিসার মনে হলো ওয়াশরুমে কেউ আছে। লিসাকে ওয়াশরুমের দিকে আগাতে দেখে পড়শি ভয় পেয়ে যায়। লিসা ওয়াশরুমের নিকটে যাবে, তাকে পিছন থেকে কিছু পড়ার শব্দে লিসা পিছনে তাকালো। একটা কাঁচের গ্লাস ভেঙে আছে নিচে পড়ে। লিসা পড়শির দিকে রাগী দৃষ্টিতে তাকালো, তারপর কিছু না বলে পড়শির রুম থেকে বেরিয়ে গেল। লিসাকে যেতে দেখে পড়শি স্বস্তির নিঃশ্বাস ফেল। তারপর ইয়ানা আর মিসেস শিখা দ্রুত পড়শির রুম থেকে চলে গেল। তারা যাওয়ার পরপরই পড়শি মন খারাপ করে খাটের উপর বসে পড়ল। খুব কান্না পাচ্ছে তার। সে নিজের মনে আওড়ালো, আমার বাবা মাকে মেরে অপরাধী আমার সামনে ঘুরঘুর করছে, অথচ আমি কিছুই করতে পারছি না। তখন আহাদ শিকদার পড়শির রুমে আসলো। আহাদ শিকদারকে দেখে পড়শির চোখের পানি দ্রুত মুছে ফেল। তারপর মুখে হাসি ফুটিয়ে বলল, আরে জেঠু তুমি? হ্যাঁ আমি। পরশিমা শোন, আগামীকাল ভার্সিটি যেতে হবে না তোর। আগামীকাল ইয়ানার গায়ে হলুদ। আহাদ শিকদার পড়শির পাশে বসে পড়শির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। পড়শি ঘাড় কাত করে সায় দিয়ে বলল, ঠিক আছে জেঠু, আমি যাব না। তোকে এমন দেখাচ্ছে কেন? কেউ কিছু বলেছে? এরপর আহাদ শিকদার জিজ্ঞেস করলো। না জেঠু, কেউ কিছু বলেনি। পড়শি মেকি হেসে জবাব দিল, ওকে, তোর কোনো বান্ধবী থাকলে তাকে আসতে বলিস গায়ে হলুদে। ঠিক আছে জেঠু। গোপনে দীর্ঘশ্বাস ছেড়ে জবাব দেয় পড়শি। নয়ন, ঠিকমতো বাড়ি গিয়ে পৌঁছে গেছস তো? হ্যাঁ নিহান, ঠিকঠাক মতন পৌঁছেছি। আসার সময় কি হয়েছে জানিস? নয়ন গদগদ হয়ে বলল, কি? আসার সময় বেজায় সুন্দর একটা ছেলে আমার পাশে বসেছিল। আমি তো ফিদা হয়ে গেলাম ছেলেটাকে দেখে। একদম চকলেট বয়। ছেলেটাও আমার দিকে তাকিয়েছিল। আমায় যাওয়ার সময় তার মোবাইল নাম্বারও দিয়ে গেল, আর বলে গেল কল করবে। আহ, কি যে ভালো লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। পেটের কথা উগরে দিতে পেরে এখন খুব হালকা লাগছে রে। তুই অপরিচিত কারোর মোবাইল নাম্বার কেন নিলি? একটা ছেলে সম্পর্কে না জেনে তুই মোবাইল নাম্বার নিয়ে নিলি? নির্বোধ কাজটা তুই একদম ঠিক করলি না নয়ন। নিহান মনক্ষুণ্ণ হয়ে বলল, তো কি হয়েছে? ছেলেটাকে দেখে তো ভালোই মনে হয়েছে। নয়ন, তুই বোঝার চেষ্টা কর, এইসব ছেলেরা ভালো হয় না, এরা দাপ্পাবাজ। আমি এখন আর পিসি মেয়ে নই যে ভালো খারাপ বুঝি না। তোর আমায় এত বোঝাতে হবে না। বলে নয়ন রেগে ফোন কেটে দিল। আর নিহান দাঁড়ানো থেকে ধপাস করে বিছানায় বসে পড়ল। দুহাতে মাথা চেপে ধরল। নয়নের উপর ভীষণ রাগ হচ্ছে তার। না জেনে একটা ছেলের সাথে যোগাযোগ শুরু করে দিল অসভ্য মেয়েটা। রাগে নিহানের মাথা ফেটে যাবে এমন অবস্থা হচ্ছে। ইচ্ছে করছে নয়নকে গিয়ে ঠাস ঠাস করে গালে কয়েকটা দিয়ে আসতে। জেনে শুনে বিপদে পা দেয়। তখনই কেউ আদো আদো কণ্ঠে বলেও, মাম্মা, কি হলো তোমার? মাথা ব্যথা করতে? শিফার কথা শুনে নিহান মাথা থেকে হাত সরিয়ে শিফাকে নিজের কোলে বসিয়ে দিল। তারপর বলল, কিছু হয়নি শুফো, খাবার খেয়েছো তুমি? খেতি। শিফা হেসে জবাব দিল। শিফার কথাই নিহান খানিক হাসলো। তারপর শিফা নিহানের গলা জড়িয়ে ধরে বলল, মাম্মা, আইসক্রিম তাবো। আগামীকাল এনে দিব শুফো। নিহানের কথা শুনে খুশি হয়ে হাততালি দিয়ে নিহানের গলা জড়িয়ে ধরে বলল, লাভ ইউ, আই লাভ মাম্মা। শিফার কথা শুনে সশব্দে হেসে উঠল নিহান। বাইরের থেকে কোনো শব্দ না পেয়ে জোবান গেস্টরুমের দরজা ধীরে ধীরে খুলল। কাউকে আশেপাশে না দেখে জোবান এদিক ওদিক তাকিয়ে ধীরে ধীরে নিজের রুমে চলে আসলো। তারপর দরজা বন্ধ করে দিল। জোবান মোবাইল হাতে নিয়ে ফেসবুকে প্রবেশ করে দেখল তার সব গার্লফ্রেন্ড তাকে এসএমএস দিয়ে রেখেছে। জোবান রেখে সবগুলোকে ব্রেকআপ লিখে ব্লক করে দিল, আর সব মেয়েদের আনফ্রেন্ড করে দিল ফেসবুক আইডি থেকে। সবগুলোকে ব্লক মারার পর এখন জোবানের মনের ভেতর শান্তি লাগছে। সে কেন এসব করছে সে নিজেও জানে না, শুধু তার মনে হচ্ছে কেউ একজন এসব জানতে পারলে কষ্ট পাবে, তাই সে সব মেয়েদের কাছ থেকে সরে এসেছে।
কার জন্য এমনটা করেছে ভাবতে জোবানের মুখে হাসি ফুটে। জোবান মোবাইল রেখে বালিশে মাথা দিয়ে চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করতে পড়শির মায়াবী চেহারাখানা ভেসে উঠল তার সামনে। জোবান তৎক্ষণাৎ হেসে বলল, মিস মাথামোটা জুনিয়র, আমার কেন জানি সব সময় মনে হয় তোমায় আমি অনেক আগে থেকেই জানি, কিন্তু এমনটা কেন মনে হয় আমার জানা নেই। জোবান পড়শির কথা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ল। রাত তখন 3টা বাজে। কেউ একজন বেলকুনি দিয়ে জোবানের রুমে প্রবেশ করলো। লোকটি জোবানের ঘুমন্ত চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জোবানের মাথার পাশ থেকে বালিশ হাতে নিয়ে আচমকা জোবানের মুখ চেপে ধরল। জোবান ঘুমের মধ্যে হাত পা নাড়াচাড়া করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে জোবানের নড়াচড়া বন্ধ হয়ে গেল। জোবানকে রেসপন্স দিতে না দেখে লোকটা কুরুর হেসে বলে উঠল, তুই আমার সব থেকে বড় বিপদ, তাই তোকে আমার পথ থেকে সরিয়ে দিলাম, ঝামেলা ফিনিশ। বলে লোকটা পুনরায় বেলকুনি দিয়ে বেরিয়ে যায়। ক্রুদ্ধ নেত্রে লোকটির শার্টের কলার চেপে ধরে চেয়ে রইল জোবান। লোকটি ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তারপর শোনা গেল জোবানের মৃদু চিৎকার, আমাকে বালিশ চাপা দিয়ে মারতে চেয়েছিলি কেন বল? লোকটির জবাব না দিয়ে ভীত চোখে জোবানের দিকে তাকিয়ে রইল। জোবান লোকটির গালে চড় মারল কয়েকটা। ভয়ে লোকটা কাঁপতে কাঁপতে কেঁদে উঠল। লোকটার ভয়তো ফ্যাকাশে মুখটা দেখে জোবান আরেকটা চড় মেরে খড়খড়ে গলায় বলে উঠল, আমাকে মারার সময় মনে ছিল না, এখন কাঁদছিস কেন বেয়াদব? এরপর লোকটা ভয়ে ভয়ে জবাব দিল। লোকটির কথা শুনে জোবান আকাশ থেকে পড়ল। জোবান চেঁচিয়ে বলে উঠল, হোয়াট? লোকটা পুনরায় বলল, জোবান কিছু বুঝতে পারল এই লোকটা সেই লোকটা নয়, বরং সেই লোকটা জোবানকে বোকা বানিয়ে চলে গেল। জোবান সামনে থাকা লোকটাকে জড়িয়ে ধরে সরি বলল। লোকটার ভয় কিছুটা কমে গেল জোবানকে জড়িয়ে ধরতে দেখে। অতঃপর জোবান চিন্তিত হয়ে লোকটাকে জিজ্ঞেস করলো, আপনি যেতে পারেন, এখানে কেউ আপনাকে ডাকেনি। যেই লোকটা বলেছে সে আপনাকে বোকা বানিয়েছে, সাথে আমাকেও। তাছাড়া আপনি লোকটার চেহারা দেখেছেন বা লোকটার সম্পর্কে কিছু জানেন? আচ্ছা ঠিক আছে, যেতে পারেন। জোবান দীর্ঘশ্বাস ছেড়ে বলে জোবানের এখন নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। অল্পের জন্য হাতছাড়া হয়ে গেল লোকটা। ফ্ল্যাশব্যাক। বেলকুনি দিয়ে কারোর আসার শব্দ শুনতে পেয়ে জোবানের ঘুম ভেঙে যায়। জোবান ঘুমে ভান ধরেছিল। লোকটাকে বোঝালো সে ঘুমোচ্ছে। অতঃপর সে কিছু বোঝার আগে লোকটা বালিশ চাপা দেয়। জোবানের প্রথম কষ্ট হচ্ছিল, পরে জোবান নিজে থেকে শ্বাস বন্ধ করে দিল আর মরে যাওয়ার অভিনয় করল। লোকটি চলে যেতেই জোবান শোয়া থেকে উঠে ঘন ঘন শ্বাস নিতে লাগলো। আর একটু হলে সে নিশ্চিত মারা যেত। তারপর জোবান শোয়া থেকে উঠে লোকটাকে ধরার আগে লোকটা জোবানকে বোকা বানিয়ে চলে গেল। জোবান ধীর পায়ে নিজের রুমে আসলো। কিছুক্ষণ খাটের উপর বসে চোখ বন্ধ করে বসে রইল সে। অকমশা জোবান মাথায় দুহাত চেপে ধরে আর্তনাদ করতে লাগলো। জোবানের চিৎকারে বাড়ির সবার ঘুম ভেঙে গেল। জিয়া, শিফাত চৌধুরী আর মিসেস সনা দৌড়ে জোবানের রুমে আসলো। জোবান তখন মাথায় হাত রেখে ছটফট করছিল আর চিৎকার করছিল। মিসেস সোনা জোবানের কাছে এসে কাঁদতে কাঁদতে বলে উঠলেন, কি হয়েছে বাবা, এমন করছিস কেন? মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে মম, আর চোখের সামনে ঝাপসা কিছু ভেসে উঠছে। জোবানের কথায় মিসেস সন্না আটকে উঠলেন। পরপরই জোবান জ্ঞান হারিয়ে ফেল। রাতে জোবানকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মিসেস সন্না। পড়শি ঘুমন্ত অবস্থায় আচমকা লাফিয়ে উঠল। পড়শির কায়া ঘামছে। ললাটে হাত চেপে ধরে পড়শি ভয়জনক গলায় শুধল, এমন লাগছে কেন? আমার ভেতরটা কেমন ছটফট করছে। এটুকু বলেই পরক্ষণে পুনরায় পড়শি আওড়ালো। আচ্ছা সিনিয়র সাহেব ঠিক আছে তো? পড়শি মোবাইলটা হাতে নিয়ে নয়নকে ফোন করলো। এত রাতে পড়শির ফোন নাম্বার মোবাইলের উপর জলজল করতে দেখে নয়ন অবাক হলো। সে আওড়ালো, এত রাতে পরশু ফোন দিল কেন? কোনো সমস্যা হয়নি তো আবার? নয়ন দ্রুত ফোন রিসিভ করলো। নয়ন ফোন রিসিভ করতেই পড়শি বিচলিত হয়ে বলে উঠল, আপু সিনিয়র সাহেব ঠিক আছে তো? এত রাতে তুমি এই কথা জিজ্ঞেস করার জন্য ফোন দিলে আমায়? এটা তুমি তোমার সিনিয়র সাহেবকে ফোন দিয়ে জানতে পারতে, পড়িস না? নয়ন ইয়ার কি করে বলল, ফোন ধরছে না দেখেই তো তোমায় ফোন দিলাম। ওয়েট, আমি আন্টিকে ফোন করে দেখছি।
ওকে আপু। পরক্ষণে নয়ন মিসেস স্বর্ণার সাথে কথা বলে একরকম থমকে যায়। নয়ন পড়শিকে ফোন দিয়ে সব বলল। সব শুনে পড়শি অস্থির হয়ে উঠল। খুব কান্না পাচ্ছে তার। মা বাবাকে হারিয়েছে, এখন যদি জোবান ভাইও হারিয়ে যায় তাহলে তার কি হবে? মা বাবার পর পড়শি তার জোবান ভাইকে সবচেয়ে বেশি ভালোবাসতো। একটা অ্যাক্সিডেন্টে সব হারিয়ে গেল তার। পড়শির জোবানকে খুব দেখতে ইচ্ছে করছে, কিন্তু এত রাতে সে কিভাবে যাবে হসপিটালে? পড়শি বসা থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে গলা ভিজিয়ে নেয়। অতঃপর কিভাবে সে জোবানের কাছে যাবে এটা নিয়ে রুমের মধ্যে পায়চারি করতে লাগলো সে। নয়ন নিহানকে ফোন করে জোবানের অসুস্থতার কথা জানায়। এর পরপরই রাতে নিহান নয়নের বাড়ি এসে নয়নকে নিয়ে হাসপাতালে চলে আসলো। হাসপাতালে জোবানের মা বোন কান্নাকাটি করে যাচ্ছে, আর দাদু মন খারাপ করে বেঞ্চের এক কোণে বসে আছে। নয়ন আর নিহান দৌড়ে তাদের কাছে আসলো। জিহা, কান্না করো না, জোবান ঠিক হয়ে যাবে। তুমি কান্না করলে আন্টিকে কে সামলাবে জিহু, বলো? নয়ন জিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি তো জানো নয়ন আপু, ভাইয়ার মাথায় ব্যথা উঠলে ভাইয়াকে সুস্থ করা খুব কঠিন হয়ে পড়ে। নয়ন জিয়া নয়নকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল। নয়ন কিভাবে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। কিছুক্ষণ পর ডাক্তার আসলো। ডাক্তারকে দেখে সবাই দাঁড়িয়ে পড়ল। ডাক্তার শিফাত চৌধুরী সামনে এসে বলল, চৌধুরী সাহেব, আপনার নাতি ঠিক আছে কিন্তু ডাক্তার আয়ান, ওর আগের সবকিছু ধীরে ধীরে মনে পড়ে যাচ্ছে, স্মৃতিগুলো ফিরে আসছে। এই কথাগুলো শুনে স্বর্ণা আর শিফাত চৌধুরী বাকরুদ্ধ হয়ে যায়। মিসেস স্বর্ণা ভয়ত মনে আওড়ায়, আগের সব কিছু মনে পড়লে জোবানের বিপদ দ্বিগুণ বেড়ে যাবে। আমার ছেলেকে এখন আমি কিভাবে বাঁচাবো? জোবান চুপচাপ বসে রইল। জোবানকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। সবার জানা মতে জোবানের আগের স্মৃতিগুলো মনে পড়েছে, কিন্তু জোবানকে দেখে মনে হচ্ছে না জোবানের আগের সব কথা মনে পড়ছে। নীরবতার মাঝে শিফাত চৌধুরী বলে উঠল, দাদু ভাই, তোমার কি কিছু মনে পড়েছে? দাদার কথায় জোবান বেশ অবাক হলো, পরপর আওড়ালো, দাদু ভাই, আমি কি কিছু ভুলে গেছি যে মনে করব? জোবানের কথায় সবাই চমকালো। সবার মাথায় শুধু একটা কথাই ঘুরছে। ডাক্তার আয়ন তো বলেছিল জোবানের আগের স্মৃতিগুলো মনে পড়েছে। শিফাত চৌধুরী সবাইকে ইশারায় শান্ত হতে বলল। কেউ আর কিছু বলল না জোবানকে এই বিষয়ে। তখন ডাক্তার আয়ন কেবিনে এসে সবাইকে বেরিয়ে যেতে বলল। সবাই বেরিয়ে গেল। ডাক্তার আয়ন জোবানের কাজ চাপড়ে আওড়ালো, এখন কেমন লাগছে জোবান? জোবান অল্পখানিক হেসে জবাব দিল, ঠিক লাগছে। ডাক্তার আয়ন জোবানকে পুনরায় চেক আপ করলো সব ঠিক আছে কিনা। সব ঠিকঠাক দেখে ডাক্তার আয়ান চলে যেতে নিবে, তখন জোবান পিছন থেকে বলে উঠল, থ্যাংক ইউ ডাক্তার। ধন্যবাদ দেওয়ার মতন এমন কিছুই করিনি আমি জোবান, আমি তো শুধু তোমার একটুটুকু সাহায্যই করলাম। ডাক্তার আয়ন হেসে প্রত্যুত্তর দিল। ডাক্তার আয়নের কথায় জোবান শুধু মাথা নাড়ায়। ডাক্তার আয়ন কেবিন থেকে বের হওয়ার পরই বাড়ির সবাই দাঁড়িয়ে পড়ল। ডাক্তার আয়ন শিফাত চৌধুরীর নিকট এসে আওড়ালেন, তেমন কিছু হয়নি চৌধুরী সাহেব, তখন জোবান মাথা চেপে ধরে পৌঁছেছিল, তাই আমি ভাবলাম হয়তো আগের কিছু মনে পড়ছে, কিন্তু না, তার কিছুই মনে পড়েনি। ডক্টর আয়নের কথা শুনে মিসেস স্বর্ণা আর শিফাত চৌধুরীর ভয় কেটে যায়। তারা স্বস্তির নিঃশ্বাস ফেল। এই ভেবে জোবান অনেক বড় বিপদ থেকে বেঁচে গেল। ইয়ানার গায়ে হলুদের তোড়জোড় চলছে। পড়শির কিছুই ভালো লাগছে না। জোবানকে দেখার জন্য মনটা তার ব্যাকুল হয়ে আছে। ইয়ানা বিষয়টি খেয়াল করেছে বেশ কিয়ৎক্ষণ যাবৎ। ইয়ানা পড়শির নিকটে এসে দাঁড়ালো, তারপর বলল, কি রে পড়শি, তোকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? সব ঠিকঠাক তো? পড়শি কি বলবে বুঝতে পারছে না, চুপ করে ইয়ানার দিকে তাকিয়ে রইল। পড়শিকে কথা বলতে না দেখে ইয়ানা পড়শির দুই বাহু ধরে চিন্তিত গলায় আওড়ালো, কোনো সমস্যা হলে বল পড়শি, সাহায্য করার মতন হলে করব। পরক্ষণে পড়শির সবটা খুলে বলল ইয়ানাকে। সব শুনে ইয়ানা হাসলো। ইয়ানা পড়শির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই যা, আমি এই দিকটা সামলে নেব। থ্যাংক ইউ আপু। আচ্ছা যা, এবার তাড়াতাড়ি চলে আসবি। ওকে আপু, দেখে চলে আসবো। পড়শি জোবানের কেবিনে বসে আছে অনেকক্ষণ যাবৎ। জোবান ঘুমাচ্ছে। পড়শি জোবানের ঘুমন্ত চেহারার দিকে অপলক তাকিয়ে রইল। পড়শি অশান্ত মন শান্ত হয়ে গেল জোবানকে দেখতে পেয়ে। আচমকা পড়শি এক কাণ্ড করে বসলো।
জোবানের কপালে তার অধৈর্যরা ছোঁয়ালো। এমন অবস্থায় জোবান চোখ খুলে পড়শির দিকে তাকালো। হঠাৎ জোবানকে চোখ খুলতে দেখে পড়শি ভয় পেয়ে পিছিয়ে যায়। দ্রুত মুখ সরিয়ে নিয়ে আসলো পড়শি। ভীষণ ভয় পেয়েছে বেচারি। মুখ কাচুমাচু করে মনে মনে আওড়ালো, তার মানে নাকফুলোটা এতক্ষণ জেগেছিল। ছি ছি পড়শি, তুই এটা কি করলি? কি ভাববে এখন মিস্টার নাকফুলো সিনিয়রটা? নিশ্চয়ই আমায় বাজে মেয়ে ভাববে। ভাবনার মাঝেই জোবানের গলা শুনতে পাই পড়শি। মিস রাগিনী। জোবান শোয়া থেকে ধীরে ধীরে উঠে বসলো। পড়শির ভয়ার্ত চোখে জোবানের দিকে তাকিয়ে জবাব দিল, জি। তুমি আমায় দেখতে এসেছো? মৃদু হেসে বলল জোবান। পড়শি আমতা আমতা করে বলল, না না, মানে। ভয় পেয়ে আছো কেন? কেউ কিছু বলেছে? তাহলে কি উনি বুঝতে পারেননি আমি যে কপালে চুমু দিয়েছি? কিন্তু আমিই বা কি করতাম? ওই মুহূর্তে আমার এটাই করতে ইচ্ছে করতেছিল। যাক বাবা, বেঁচে গেছে, উনি কিছু বোঝেননি। পড়শি স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, কি হলো চুপ যে? আপনার শরীর কেমন এখন? নিরবতা ভেঙে জবাব দিল পড়শি। ভালো। পুনরায় পড়শি চুপ হয়ে গেল। আর কি বলবে জোবানকে সেটাই ভাবছে। জোবান পড়শিকে চুপ থাকতে দেখে হাসলো। পরপর বলল, আমি আর কি বলবে তাই তো ভাবছো? জোবান ঠোঁটের কোণে হাসি রেখে বলল, আসলে আমি। তখনই পড়শির ফোন বেজে উঠল। পড়শি দ্রুত ফোন রিসিভ করলো। ওপাশ থেকে বলে উঠল, পড়শি তাড়াতাড়ি বাড়ি আয়, লিসা খালামণি তোকে খুঁজতেছে। পড়শি বস থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমি আসছি। চলে যাবে মিস? বাড়িতে আমার খোঁজ করছে। পড়শি আমতা আমতা করে বলল। জোবান কয়েক মুহূর্ত চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, যাও, সাবধানে যাবে। পড়শি স্মিত হেসে মাথা নাড়িয়ে বেরিয়ে গেল কেবিন থেকে। পড়শি যাওয়ার পরপরই জিহা, নয়ন আর নিহান জোবানের কাছে আসলো। জোবান তাদের দেখে পুরো যুগল কুচকে তাকিয়ে রইল। তখন নিহান দুষ্টামির সুরে আওড়ালো, পড়শি কি করছিল তোর সাথে? নিহানের কথা শুনে জোহান বিরক্ত হলো। পরপর জবাব দিল, এই, তোর কি মাথায় কোনো সমস্যা আছে? এইসব কি বলছিস তুই নিহান? তখন নয়নের ফোন আসে। নয়ন মুচকি এসে ফোন নিয়ে বাইরে চলে গেল। নিহানের বুঝতে বাকি রইল না কার ফোন এসেছে। নিহান হাত মুষ্টিবদ্ধ করে ফেল। রাগে নিহানের মাথার রগ ফুলে উঠল। নিহান নয়নের পেছন পেছন গেল। এদিকে নয়ন মুচকি মুচকি হেসে কথা বলছিল। এসব দেখে নিহানের রাগ যেন আরো দ্বিগুণ হয়ে গেল। নিহান নয়নকে সোজা কোলে তুলে নিল। হঠাৎ এমন হয় নয়ন ভয় পেয়ে যায়, আঁকড়ে ধরে নিহানের শার্ট। তারপর বুকে থুতু দিয়ে নিহানের দিকে তাকিয়ে রেগে বলে, সমস্যা কি নিহান? এসব কোন ধরনের ফাজলামো? আমায় নিচে নামা বলছি। নিহান কোনো কথা না শুনে হেঁটে চলেছে। নয়ন এবার বেশি রেগে যায়। আচমকা নয়ন নিহানের বুকে কামড় বসিয়ে দেয়। নিহানের রাগের মাত্রা ছাড়িয়ে গেল। নিহান নয়নকে একটা পুকুরের সামনে নিয়ে আসলো। নয়ন কিছু বলার আগে নিহান নয়নকে পুকুরে ফেলে দিল। কি করছিস কি নিহান? ছাড় আমায়, দম বন্ধ হয়ে আসছে আমার। নয়ন ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে বলল, আর বলবি অন্য কোনো ছেলের সাথে কথা? নিহান রেগে বলল। নিহান নয়নকে পানিতে নাকানি চুবানি খাওয়াচ্ছে। নিহান খুব রেগে আছে। এদিকে নিহানের চুবানি খেতে খেতে নয়নের শ্বাস আটকে যাচ্ছে। নয়নকে ঘন ঘন শ্বাস নিতে দেখে নিহান নয়নকে ছেড়ে দেয়। এরপর নিহান নয়নকে টেনে পুকুর থেকে তোল। নয়ন অস্বাভাবিকভাবে নিহানের দিকে তাকিয়ে রইল। পানিতে থাকাকালীন নয়নের হাতে নয়নের মোবাইলটি ছিল। নয়নের সাথে সাথে নয়নের হাতে থাকা মোবাইলটাও চুবানি খাচ্ছিল। মোবাইলটি নষ্ট হয়ে গেল। নয়নের এখন নিজের উপর রাগ হচ্ছে। কেন যে ওই বজ্রটাকে রাগাতে গেল সে? নিহান নয়নের হাতে মোবাইল দেখে মোবাইলটি নয়নের হাত থেকে নিয়ে আছাড় মারল। নয়ন কেঁপে উঠল, সাথে রাগও হলো। তারপর রেগে আওড়ালো, সমস্যা কি তোর? এত রাগ দেখাচ্ছিস কেন? আমি যার সাথে ইচ্ছে কথা বলবো, তাতে তোর বাপের কি? নয়নের কথায় নিহানের রাগ আরো বেড়ে গেল। নিহান হাত দিয়ে নয়নের টুটি চেপে ধরে বলল, আমার বাপের কোনো সমস্যা নেই, কিন্তু আমার অনেক সমস্যা আছে। ছেলেটার মোবাইল নাম্বার তোর মুখস্থ আছে বল। নয়ন কিছু না বলে রাগী চোখে তাকিয়ে রইল। পুনরায় নিহান বলে, যদি মুখস্থ থেকে থাকে তাহলে এক্ষুনি উল্টি কর, মোবাইল নাম্বার বেরিয়ে যাবে তোর মাথা আর পেট থেকে। বলে নিহান নয়নের মাথায় থাপ্পড় দিতে দিতে বলতে লাগলো, উল্টি কর বলছি।
শালা এরপরও ভালোবাসার কথা স্বীকার করবে না, হুদাই মারগুলো খাচ্ছি। নয়ন অসহায় চোখে নিহানের দিকে তাকিয়ে মনে মনে বলল, তারপর ভীতু গলেই বলল, না না, মুখস্থ নেই। সত্যি বলছিস তো তুই? হ্যাঁ সত্যি বলছি। নিহান বলল। নয়ন দ্রুত জবাব দিল। অতঃপর নিহান কিছুটা শান্ত হলো। তারপর নিহান গায়ের শার্ট খুলে নয়নকে পরিয়ে দিয়ে সোজা সেখান থেকে চলে যায়। নিহান যেতেই নয়ন নিহানকে বকাঝকা শুরু করলো। শালা ছাগলের 3 নম্বর বাচ্চা, আমার হাল খারাপ করে দিল। ধ্যাত, কেন যে অসভ্যটাকে রাগাতে গেলাম, শুধু শুধু এই শীতে নাকানি চুবানি খেতে হলো আমায়। নয়ন কতক্ষণ বকবক করে নিজেও সেখান থেকে চলে যায়। জোবানকে বাড়িতে নিয়ে আসা হলো, তবে জিয়ার কাছে তার ভাইকে কেমন রহস্যময় লাগছে। জিয়ার মনে হচ্ছে তার ভাইয়ের মাথায় কিছু চলছে, কিন্তু কি? কি ভাবছিস জিহা? জোবানের কথাই জিহাদ চমকে উঠল। তার ভাইকে কেন জানি সন্দেহ হচ্ছে। ভাই কি সত্যি পুরনো কিছু মনে পড়েনি, নাকি ভাই অভিনয় করছে কিছু মনে না পড়ার? কিরে কথা বলছিস না যে? পুনরায় বলল জোভান। আচমকা জিয়া সন্দেহ নিয়ে আওড়ালো। আচ্ছা ভাই, তোর কি কিছুই মনে পড়ছে না? বোনের কথাই জোবান হাসলো, কিন্তু কোনো উত্তর দিল না। জোবানের রহস্যময় হাসি জিয়াকে আরো বেশি ভাবাচ্ছে। জিয়া মুখ ফুলিয়ে বলল, ভাই আমি আছি, তুই রেস্ট কর। বলে জিয়া চিন্তিত হয়ে বেরিয়ে যায়। জোবান আনমনে বোনের কথাই মাথা নাড়ালো। পড়শির কথা মনে পড়ছে তার। জোবান ঠিক করলো আগামীকালই ভার্সিটি যাবে। বাড়িতে বসে বসে রেস্ট নিতে ভালো লাগছে না তার। আচ্ছা, পড়শিকে একবার তার বাড়ি গিয়ে দেখে আসলে কেমন হয়? যেই ভাবা সেই কাজ। জোবান ছদ্মবেশে বেলকুনি দিয়ে লাফিয়ে বাড়ির পেছনে দরজা দিয়ে বেরিয়ে গেল। পড়শি অবাক হয়ে তাকিয়ে রইল সিমির দিকে। পড়শির তাকানো দেখে সিমি কপাল কুঁচকে বলে, কেরে এবার তাকিয়েছিস কেন? না মানে। পড়শি আমতা আমতা করে বলে, ও হ্যাঁ, তোকে বলতে ভুলে গেছি, ও আমার ভাই তাসির শেখ। সিমি হাসি মুখে বলল। পড়শি কি বলবে বুঝতে পারছে না। যে ছেলেটা ওর ইজ্জত নষ্ট করতে চেয়েছিল সিমি তার বোন। পড়শি চুপ করে তাকিয়ে রইল তাদের দুজনের দিকে। পড়শিকে চুপ থাকতে দেখে সিমি পুনরায় বলে উঠল, কিরে দাঁড় করিয়ে রাখলে নাকি ভেতরেও যেতে দিবি? পড়শির ভীষণ ভয় লাগছে। তখন না হয় মিস্টার নাকফুলও সিনিয়রকে বাঁচিয়েছিল, এখন যদি কিছু হয় তাহলে কি বাঁচাবে তাকে? পড়শি ভয়ে ভয়ে দরজার সামনে থেকে সরে গেল। আর তাসির পড়শির দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। তাসিরের হাসি দেখে পড়শির কলিজা কেঁপে উঠল। পড়শি দরজা বন্ধ করতে ইয়ানা আসলো পড়শির কাছে। তারপর বলল, কিরে পড়শি, এই বেয়াদব ছেলেটা এখানে কেন? জানি না আপু, সিমি বলছে ওই অসভ্যটা নাকি সিমির ভাই। পড়শি ভয়ে ভয়ে বলল, বাড়িতে অনেক মেহমান, এখন কিছু বললে সমস্যা হবে। তুই ওই ছেলের থেকে দূরে দূরে থাকবি, এখন আমার সাথে টেজে চল। ইয়ানা গম্ভীর গলায় বলল। বলে ইয়ানা পড়শির হাত ধরে স্টেজে নিয়ে আসলো। মিসেস শিখা পড়শিকে দেখে বলে উঠল, এই বেয়াদব মেয়েকে এখানে কেন নিয়ে আসবে? লিসাকে দেখে অভিনয় শুরু করলো মিসেস শিখা আর ইয়ানা। জ্বালানোর জন্য দাদিমা। চোখ টিপ মেরে ইয়ানা জবাব দিল। দুজনের অভিনয় দেখে পড়শির ভীষণ হাসি পাচ্ছে। পড়শি অনেক কষ্টে হাসি দমিয়ে রেখেছে। অবশেষে গায়ে হলুদ শেষ হলো ইয়ানার। পড়শি নিজের রুমে এসে ক্লান্ত শরীর এলিয়ে দিল খাটের উপর। তখনই বেলকনির দিক থেকে কিছু পড়ার শব্দ কানে আসলো পড়শির। পড়শি ভয় পেয়ে গেল। পড়শির ভয় তাসিরকে নিয়ে, যদি তার সাথে আবার বাজে কিছু করে লোকটা। বেলকনি থেকে একটা মানুষের ছায়া হেঁটে হেঁটে তার রুমের ভিতরে আসছে। ভয়ে পড়শির কায়া কাঁপতে লাগলো। পড়শি ভয়ে চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে শুরু করলেন। অনেকক্ষণ চোখ বন্ধ করে রাখার পরও কিছু হচ্ছে না দেখে পড়শি ধীরে ধীরে চোখ খুলল। চোখ খুলে কাউকে দেখতে পেল না সে। কাউকে দেখতে না পেয়ে পড়শি আরো বেশি ভয় পেয়ে যায়। পড়শি মনে হচ্ছে তার রুমে কেউ লুকিয়ে রয়েছে আর তাকে দেখছে। পড়শি ভয়ে ভয়ে খাট থেকে নামলো। ধীরে ধীরে হেঁটে বেলকনিতে আসলো। সম্পূর্ণ কায়ে তার ভয়ে কেঁপে কেঁপে উঠছে। তখনই পেছন থেকে কেউ তার কাঁধে হাত রাখলো। পড়শির নিঃশ্বাস যেন ভয়ে বন্ধ হয়ে আসছে। লোকটি পড়শিকে ভয় পেতে দেখে পিছন থেকে পড়শির কানের নিকটে মুখ নিয়ে ফিসফিসে আওড়ালো, মিস মাথামোটা জুনিয়র। নামটা আসতেই পড়শির ভয়ে নিমেষেই উবে গেল। পড়শি পিছনে মুখ ফিরিয়ে বলল, মিস্টার নাকফুলু সিনিয়র আপনি? ভয়ে ছেড়ে এখন লজ্জারা ঘিরে ধরেছে পড়শিকে। লজ্জায় গাল দুটো যেন রক্তিম বর্ণ হয়ে উঠল। জবান পড়শির লজ্জা মাখা মুখের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। পড়শি যৌবনের হাত ছাড়িয়ে নিয়ে দূরে সরে দাঁড়ালো। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল।
কারোর মুখে কোনো কথা নেই। যখন তার মাথা মোটা কিউট জুনিয়রকে দেখতে ব্যস্ত, তার পড়শি নিজেকে নাকফুলো সিনিয়রের থেকে আড়াল করতে ব্যস্ত। অদিত। ইয়ানা, দাদুভাই শরীর খারাপ লাগছে, মায়ের কাছে যাবে। দাদিমা, আমার হাঁটুতে অনেক ব্যথা করছে, আমি আম্মুর কাছে ঘুমাবো। ওকে দাদুভাই, চলো তোমার আম্মুর কাছে দিয়ে আসি। মিসেস শিখা 8 বছরের ইয়ানাকে ধীরে ধীরে মিসেস লিমার রুমের দিকে এগুতে থাকে। দুজন মিসেস লিমার রুমে প্রবেশ করতে যাবে, তখনই দুজনের কানে অট্ট হাসির শব্দ আসলো। ইয়ানা কিছু বলতে যাবে, তার কি মিসেস শিখা ইয়ানার মুখ চেপে ধরে ফিসফিসিয়ে বলেন, কথা বলো না দিদি ভাই, দেখি তোর মা কেন এত হাসছে। এনা ভালো মেয়ের মতন দাদিমার কথা মেনে নিল, চুপ থাকলো সে। মিসেস শিখা লিমা দরজার হালকা ফাঁক করলেন। মিসেস লিমা তখন একটা ছবির ফ্রেমে লাল কালি দিয়ে কলম দিয়ে ক্রোধ চিহ্ন দিচ্ছিল। ফ্রেমটিতে পড়শির বাবা মায়ের ছবি রয়েছে, ক্রোধ চিহ্ন দিচ্ছিল আর উচ্চস্বরে হাসতে হাসতে বলছিল, ওপারে ভালো থাকিস মিস্টার সৈয়দ শিকদার। আহারে বেচারা, তোর সাথে তোর বউ মিতালিও গেল, তোর মেয়েটার ভাগ্য ভালো বেঁচে গেল। তবে চিন্তা করিস না, অনেক তাড়াতাড়ি তোর মেয়েটাকেও তোদের কাছে পাঠানোর ব্যবস্থা করছি। মাঝখানে জোবানটা ফেসে গেল, বেচারা তো আঘাত পেয়ে সব ভুলেই গেল। এতে আমারই ভালো হলো, কারণ জোবান সব দেখে ফেলেছিল। আমি যে তোদের খুনি জোভান দেখে ফেলেছিল সেদিন, তবে জোভানকেও রাখার ইচ্ছেই নেই। কে জানি কখন আমার পথের কাঁটা হয়ে দাঁড়ায়। তোর মেয়ের নামে যত সম্পত্তি রয়েছে সব আমার করে নিয়ে তোর মেয়েকেও তোদের কাছে পাঠিয়ে দিব আমি, সাথে জোভানকেও। কষ্ট পাইস না, তাড়াতাড়ি পাঠামো। এসব বলে উচ্চস্বরে হাসতে থাকে লিমা। সহসা হাসা বন্ধ করে দিয়ে পুনরায় ছবির ফ্রেমের দিকে তাকিয়ে বলে উঠল, সাথে তোর পুরো পরিবার তোর কাছে পাঠিয়ে দেব। আমি চাই না একজন ছাড়া আরেকজন কষ্ট পাক। আমার সর্বত্র কেড়ে নিয়েছিস তুই, আমিও তোর পুরো পরিবার ধ্বংস করে দেব। আমার স্বামী সাদের চাকরি থেকে বের করে দিলি, তারপর আমার কলিজার। আর কিছু বলতে যাবে, তার আগেই মিসেস লিমার মোবাইল বেজে উঠল। বর্তমান। তারপর দাদিমা পড়শি ভাঙা গলায় বলল, তার পরের কারণটা আর শুনলাম না দিদি ভাই, তবে সেই কারণটি লিসার আসল কারণ ছিল। শুধুমাত্র চাকরি যাওয়ার জন্য কেউ এত বড় জঘন্য কাজ করতে পারে না। দাদিমা, আমার ভীষণ ভয় লাগছে। দিনের পর দিন একটা খুনের সাথে থাকছি আমরা। দাদিমা, জেঠু এসব ব্যাপারে জানে? হ্যাঁ জানে। সবকিছু জেনেও জেঠির সাথে থাকছে? আহাদের সাথে থাকার কারণটা আমার জানা নেই। ভয় পেও না দিদি ভাই, ওর রহস্য বের করার জন্য আমাদের সবাইকে অনেক কষ্ট করতে হবে। এসব জানার পর আমি ঠিক করি, তোর সাথে যদি বাজে আচরণ করায় তাহলে লিসার রাগ যদি কমে। পরে দেখলাম ঠিক তোর সাথে বাজে আচরণ করলে ও আনন্দ পায়, তাই বাধ্য হয়ে করতে হচ্ছে। অনেকগুলো জীবনের দিকে তাকিয়ে একটু কষ্ট সহ্য করবি দিদি ভাই, আমি বাধ্য হয়ে এসব করছি। তোকে যতবার কষ্ট দিতাম ততবার আমি ভেঙে চুরমার হয়ে যেতাম দিদি ভাই। পড়শির দাদিমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, পারবো দাদিমা, তার আগে ওনার আসল কারণটি বের করতে হবে আমাদের। কেন উনি এসব করছে? তুই ঠিক বলেছিস, আমি এখন একটু যাই, পরে বরপক্ষ চলে আসবে। তুই তৈরি হয়ে নিচে চলে আয়। ওকে দাদিমা। চোখের জল মুছতে মুছতে জবাব দেয় পড়শি। বরপক্ষ চলে এসেছে, বাড়িতে হই হুল্লোড় পড়েছে। ইয়ানাকে সাজাচ্ছে পড়শি। ইয়ানা টলমলো দৃষ্টিতে তাকিয়ে আছে পড়শির দিকে। ইয়ানার চোখে পানি দেখে পড়শি মেয়েকে রাগ দেখিয়ে বলল, এক ফোঁটা চোখের পানিও যেন না পড়ে আপু, তাহলে খুব খারাপ হবে বলে দিচ্ছি। এত সুন্দর শ্বাসটা নষ্ট হয়ে যাবে যে। পড়শি। পড়শির কথাই ইয়ানা কাদার মাঝে হেসে বলে উঠল। পড়শি ফের বলল, দেখো, আজ তৌশিক ভাইয়া চোখ ফেরাতে পারবে না তোমার থেকে। তোমায় অসম্ভব সুন্দর লাগছে, একদম লাল টুকটুকে পরি লাগছে। পড়শি চোখ টিপ দিয়ে আওড়ালো। ইয়ানা হেসে দিল পড়শির কথায়, তারপর বলল, প্রশংসা একটু বেশি হয়ে গেল না? একদমই না। হাসতে হাসতে জবাব দেয় পড়শি। অবশেষে ইয়ানা আর তৌশিকের বিয়ে সম্পূর্ণ হলো।
লিসার চোখে কান্না নেই, সে শুধু তাকিয়ে ইয়ানার কান্না দেখছে। সবে অনেক কষ্টে ইয়ানাকে বিদায় দিল। এসব কান্নাকাটি দেখে লিসা খুবই বিরক্ত। লিসার কাপড়ের আঁচল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বিরক্তিকর গলায় আওড়ালো। অবশেষে ঢঙ্গিটা বিদায় হলো। মিস মাথামোটা, তুমি এখানে? আর এসব কি পোশাক পরে আছো? ছেলেদের শার্ট প্যান্ট পরে বসে আছো? আগে তো তোমায় কখনো এসব পরতে দেখিনি আমি। জোবান বেশ অবাক হয়ে বলল, হোয়াট? মেয়েটার কথায় জবাব না দিয়ে জোবান ফের বলে, আর আজ না তোমার বোনের বিয়ে, তুমি মাঝ রাস্তায় বেঞ্চে কেন বসে আছো? বুঝলাম না, আপনি কে? মেয়েটির কথায় জোবান কিঞ্চিত আশ্চর্য হলো, বিরক্তি গলায় বলল, মজা করছো আমার সাথে পড়ছি, ওকে সমস্যা নেই, কিন্তু তুমি এখানে একা একা করছোটা কি? জোবানকে অবাক করে দিই মেয়েটা খড়খড়ে গলায় বলে উঠল, আপনি কে? আর আপনি এমন আবল তাবল বকছেন কেন? আর পড়শিটাকে? আমি পড়শি নই, আমি স্পর্শী হাওলাদার। মেয়েটার কথাই জোবান যেন আকাশ থেকে পড়ল, কিন্তু মেয়েটার কথা জোবানের বিশ্বাস হচ্ছে না। জোবান ভাবছে পড়শির হয়তো তার সাথে মজা করছে। জোবান পড়শির হাত ধরে বলে উঠল, মজা করো না, আমার সাথে মাথা মোটা বাড়ি যাও, না হলে তোমার ইবলিস দাদি তোমায় আবার মারবে। হাত ধরতে দেখে মেয়েটা রেগে যায়। রেগে মেয়েটা হাত ছাড়িয়ে নিয়ে জোবানের পেট বরাবর একটা ঘুষি মেরে ঊর্ধ্ব গলায় বলে উঠল, কথা একটা 100 বার বলছেন কেন? আমি পড়শি নই। আর কতবার বলবো? আর এই পড়শিটাই বা কে? তুমি আমায় মারলে পড়শি? পেটে হাত দিয়ে ফের অবাক হয়ে জোবান বলল। পড়শির এহেন কাণ্ডে সে স্তব্ধ। জোবানের কথাই মেয়েটা বলে, স্টুপিড বয়, আর কিছু বললে তোর চুল ছিঁড়ে একদম টাকলু বানিয়ে দেব। বলে মেয়েটি রেগে সেখান থেকে চলে গেল। আর জোবান মেয়েটির যাওয়ার পানে হাবার মতো তাকিয়ে রইল, পরপর আওড়ালো, মেয়েটার আজ হলোটা কি? এমন অদ্ভুত বিহেভ করছে। আমার পরি তো এমন নয়, তবে সত্যি মেয়েটা স্পর্শী। কিন্তু এটা কিভাবে সম্ভব? একই রকম দেখতে দুটো মানুষ, এসব আদৌ সম্ভব? জোবান চিন্তায় পড়ে গেল পড়শিকে নিয়ে। দেখ দেখ বিল্লাল, কি মাল রে এটা! একে তো টেস্ট না করলে আজ রাতের ঘুম হারাম হয়ে যাবে। ছেলেটার পিছিয়ে মার্কা কথা শুনে মেয়েটি রাগি চোখে সেদিকে তাকালো। ছেলেটা ফের মস্করা করে বলল, দেখ দেখ বিল্লাল, মেয়েটার কি তেজ! আমি তো মেয়েটার চোখ রাঙানি থেকে ভয় পাচ্ছি রে। ঠিক বলেছিস সেটা মিন্টু, চল তো এখন মেয়েটাকে তুলে নিয়ে যাই, চলো। মিন্টু শয়তানি হাসি দিয়ে বলল। দুজন মেয়েটির কাছে আসতেই মেয়েটি মিন্টুর নাক বরাবর ঘুষি মেরে দিল। এক ঘুষিতে মিন্টুর নাক থেকে রক্ত বের হতে শুরু করলো। বিল্লাল তেড়ে আসতেই বিল্লালের নাক বরাবর ঘুষি মারে মেয়েটা। বিল্লাল 2-3 হাত ছিটকে চলে যায় ঘুষি খেয়ে। আর মিন্টু হাত দিয়ে নাকে রক্ত মুছতে মুছতে রেগে বলে, তোর তেজ এক্ষুনি বন্ধ করে দিব শালি। মিন্টুর কথা শুনে মেয়েটি আরো রেগে গিয়ে মিন্টুর অন্ডকোষ বরাবর লাথি মারল। মিন্টু গগন বিদারী চিৎকার দিয়ে দূরে ছিটকে পড়ল। বিল্লাল এসব দেখে ভয় পেয়ে দৌড় দিতে যাবে, তার আগে বিল্লালের পিছন থেকে শার্টের কলার টেনে ধরে মেয়েটির সামনে নিয়ে আসলো। বিল্লালেরও জায়গা মতো লাথি মেরে দিল মেয়েটা। বিল্লাল ও মা গো বলে চিৎকার দিয়ে সাথে সাথে সেখানে জ্ঞান হারায়। দুজনের অবস্থা দেখে মেয়েটা কুটিল হাসলো, তারপর বলল, যদি আজকের মায়ের মনে থাকে তোদের, জীবনেও আর কোনো মেয়েকে দেখলে উত্তেজনা আসবে না তোদের। বলে মেয়েটি রেগে পশ্চাৎ বরাবর আরো 2-3টা লাথি মেরে সেখান থেকে চলে গেল। মিন্টু আর বিল্লাল সেখানে অজ্ঞান হয়ে পড়ে রইল। দূর থেকে এসব কিছু দেখে নিহানের হার্ট অ্যাটাক করার মতন অবস্থা হয়ে গেল। নিহান বিস্মিত হয়ে আওড়ালো, পড়শি মারপিট করলো, আমি কি ঠিক দেখলাম নাকি আমার চোখেই ঠিক নেই? ভার্সিটির প্রান্তরে পৌঁছে আড্ডা দিচ্ছে জোভান, নিহান আর নয়ন। আড্ডার মাঝে অরিন এসে হাজির। অরিনকে দেখে জোভানের মুখে বিরক্ত ভাব ফুটে উঠল। অরিন জোভানের কাছে এসে গলা জড়িয়ে ধরে গালে চুমু খেল। অরিনের এহেন কাণ্ডে জোভানের রাগ উঠে গেল। মুহূর্তের মধ্যেই অরিনের গালে থাপ্পড় পড়ল। থাপ্পড় খেয়ে অরিন গালে হাত রেখে জোভানের দিকে হাঁ করে তাকিয়ে রইল। অরিন ভাবছে সে কি এমন করলো যে জোভান তাকে থাপ্পড় মারল। অরিন গালে হাত রেখে কাঁদো কাঁদো গলায় আওড়ালো, জোভান, তুমি আমায় থাপ্পড় মারলে? থাপ্পড় দেওয়ার মতো কাজ করলে থাপ্পড় দিব না তো সালাম করব তোমায়? জোভান রেগে দাঁতের দাঁত চেপে জবাব দিল। জোভানকে রাখতে দেখে নিহান জোভানের হাত ধরে ফেল। জোভান নিহানের দিকে তাকিয়ে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।
ইচ্ছে করছে এই অরিনকে ফড়িং বানিয়ে ছেড়ে দিতে। আমার জোবান ভাইকে চুমু খাওয়া, ঠোঁটগুলো কুচি কুচি করে কেটে রাস্তার কুকুরকে খাওয়ালে কেমন হয়? কত বড় সাহস এই মেয়ের, আমার জিনিসে চুমু খায়, অসভ্য মেয়ে। ভার্সিটিতে প্রবেশ করতে চুমুর দৃশ্যটা পড়শির চোখে পড়ল। ওদিকে অরিন গালে হাত টেকেই মন খারাপ করে সেখান থেকে চলে গেল। যেতে যেতে রাগে ফুঁসতে ফুঁসতে আওড়ালো, আমি কি এমন ভুল করলাম যে জোভান আমায় থাপ্পড় মারলো? আমি জোভানকে ভালোবাসি, আর জোভানও আমায় ভালোবাসে। তাহলে এমন বিহেভ করলো কেন জোভান? আমি নিশ্চিত ওই পড়শির জন্য জোভান এমন একটা করেছে। ওই থার্ড ক্লাস মেয়ের জন্য জোভান আমায় থাপ্পড় মারলো। আমিও দেখে নেব ওই মেয়ে কিভাবে সুখে থাকে। আমার সুখ তুই কেড়ে নিয়েছিস, আমিও তোকে এক মুহূর্তের জন্য সুখে থাকতে দিব না পড়শি। পড়শি বিষণ্ণ মনে ক্লাসে বসে রইল। বেঞ্চে বসে টেবিলে আঁকিবুকি করছে সে। হঠাৎ কেউ এসে পড়শিকে জড়িয়ে ধরল। হঠাৎ এমন হওয়াতে পড়শি কিঞ্চিত ভয় পায়। পড়শিকে ভয় পেতে দেখে মেয়েটি হেসে বলে, ভয় পাচ্ছিস কেন পড়শি? আমি সিমি, তোর বান্ধবী। ও তুই? হঠাৎ জড়িয়ে ধরাতে ভয় পেয়েছি। অস্বস্তি নিয়ে বলল পড়শি। সিমি পড়শির কথায় মাথা নাড়িয়ে হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে, ক্লাস শুরু হতে আরো অনেক সময় বাকি, চল ছাদ থেকে ঘুরে আসি। কিন্তু কোনো কথা নাই, চল। সিমি এক প্রকার জোর করে পড়শিকে ছাদে নিয়ে আসে। তাসের বোন জানার পর থেকেই পড়শি সিমিকে এড়িয়ে চলতে চায়, কিন্তু সিমি তাকে একা থাকতে দেয় না, সবসময় সাথে সাথে ঘুরঘুর করে। অবশ্য পড়শি মনে মনে ভাবে, ভাই খারাপ হলে কি বোনও এমন হবে নাকি? নিঃসন্দেহে সিমি ভালো মনের মেয়ে, তাই পড়শি চাইলেও ইগনোর করতে পারে না সিমিকে। বাধ্য হয়েই আসলো সে, পাশে না মেয়েটা কষ্ট পায়। এদিকে দুজনই এই প্রথম ভার্সিটির ছাদে এসেছে। অনেক সুন্দরভাবে ছাদটিকে সাজানো হয়েছে, চারিদিকে বিভিন্ন ফুলের সমারোহ। এসব দেখে সিমি খুশি মনে আওড়ায়। ফুলের টবগুলো দেখ পড়শি, অনেক সুন্দর লাগছে না রে? প্রেমে পড়ার মতন। পড়শি আনমনে জবাব দেয়। পড়শির কথাই সিমি কপাল কুচকে আওড়ালো, এখানে প্রেম কোথা থেকে আসলো পড়শি? পড়শি থতমত খেয়ে গেল সিমির কথায়। পরপর আমতা আমতা করে বলল, আরে আমি তো ফুলগুলোর কথাই বললাম, ফুলের প্রেমে পড়ে গেছি আর কি। সত্যি? পড়শির পানে সন্দেহের চোখে তাকিয়ে বলল সিমি। প্রান্তরের বাম পাশে সারি সারি গাছ দাঁড়িয়ে। জোবান সেখানে একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মৃদু বাতাসে জোবানের অকলগুলো ললাটে এসে ধাক্কা খাচ্ছে। জোবানকে অন্যরকম সুন্দর লাগছে, চোখ ফেরানোই মুশকিল হয়ে পড়েছে। তার উপর চোখের নিচে কালো কুচকুচে তিলটি যৌবনের সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে যেন। পড়শি উপর থেকে নিচে তাকাতেই থমকে যায় যৌবনের সৌন্দর্যে। তাই ঘোরের মধ্যে বলে ফেলেছিল প্রেমে পড়ার মতন। জোবান ললাটে আসা অলকগুলো হাত দিয়ে পেছনে ঠেলে দেওয়ার সময় চোখ পড়ল ছাদের দিকে। পড়শিকে তার দিকে তাকিয়ে থাকতে দেখি যৌবনের ভুরু যুগল কুচকে এলো। হঠাৎ কালকের কথা মনে পড়তেই যৌবনের মুখভঙ্গি পাল্টে গেল। যৌবন ভাবছে পড়শিকে এই বিষয়ে জিজ্ঞেস করবে, কিন্তু এর জন্য পড়শির সাথে তাকে কথা বলতে হবে। সমস্যা হচ্ছে সে আলাদা করে কথা বলার সুযোগ পাচ্ছে না। পড়শিরও যৌবনের সঙ্গে চোখাচোখি হয়ে গেল। পড়শির সাথে সাথে চোখ সরিয়ে নিল। হঠাৎ করে লজ্জার এসে যেন পড়শিকে ঘিরে ধরল। পড়শিকে লজ্জা পেতে দেখে সিমি হাবার মতো তাকিয়ে রইল তার দিকে। সিমি পড়শির পেটে গুঁতো দিয়ে বলে উঠল, এই সত্যি করে বলতো তোর কি হলো? হঠাৎ তোমার লজ্জা পাচ্ছিস কেন? কাহিনী কি বলতো? আমার থেকে কি লুকাচ্ছিস? আরে না, তেমন কিছু না, চল ক্লাসে যাই, 5 মিনিটের মধ্যে স্যার চলে আসবে ক্লাসে, চল। সিমির বিশ্বাস হলো না পড়শির কথা। সিমি আর কথা পারল না, পড়শির হাত ধরে ক্লাসে চলে আসলো। দুটো ক্লাস শেষ করে পড়শি খুব তেষ্টা পেল। পড়শি সিমিকে বলে ক্লাস থেকে বেরিয়ে পড়লো পানি খেতে। পড়শির সামনে আগাতে কেউ হ্যাঁচকা টান মেরে পড়শিকে দেওয়ালের সাথে চেপে ধরল। পড়শি ভয়ে চোখ বন্ধ করে ফেল। ধীরে ধীরে চোখ খুলে দেখে যৌবন এক দৃষ্টিতে পড়শির পানে তাকিয়ে রইল। যৌবনকে এত কাছে দেখি পড়শির চোখ বড় বড় করে যৌবনের দিকে তাকালো। তারপর অস্পষ্ট গলায় বলল, আপনি? কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? এইভাবে এখানে নিয়ে আসলেন কেন আমায়? জিজ্ঞেস করতে। কি?
তুমি তো বেশ ভালো মার জানো দেখছি। জোভানের কথাই পড়শি অবাক হলো, তারপর বলল, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি সব উল্টাপাল্টা বকছেন? আমি মারামারি ভালো জানি মানে? দেখো ভনিতা করো না, আমার থেকে লুকাবে না। আমি সব জানি পড়শি, পড়শি স্পর্শী, রাইট? পড়শি কিছু না বলে চুপ করে রইল। পড়শিকে চুপ থাকতে দেখে জোভান হেসে বলে উঠল, আমি তোমায় দূর থেকেও অনুভব করতে পারি পড়শি, আর তুমি আমার সাথে মজা করছো। তুমি কিছু জানো না, কাল তোমার হাত ধরেই আমি বুঝে গিয়েছিলাম তুমি পড়শি স্পর্শী নয়। মিথ্যে কেন বললে আমায় পড়শি? পড়শি চুপ হয়ে আছে, কোনো কথা বলছে না। পড়শিকে চুপ থাকতে দেখে জোভান পড়শির আরো কাছাকাছি আসলো, তারপর কর্ণের কাছে মুখ নিয়ে এসে মন্থর গতিতে বলে উঠল, সুইট ফেয়ারি। কথাটি শুনে সাথে সাথে পড়শি চমকে তাকালো জোভানের পানে। পড়শির যেন বিশ্বাসই হচ্ছে না জোভান তাকে মিষ্টি পরি বলল। সে কি ভুল শুনলো? পড়শি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি বললেন? আরো একবার বলবেন প্লিজ? জোভান মৃদু হেসে পুনরায় বলল, মিষ্টি পরি, ভালোবাসি। বলে জোভান পড়শির কাছ থেকে সরে আসলো। অতঃপর পড়শির দিকে তাকালো। পড়শির চোখে পানি টলমল করছে। জোভান পড়শির মায়াবী মুখখানির দিকে তাকিয়ে রইল। অকমরসাৎ পড়শি জোভানকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। তারপর কাঁদতে কাঁদতেই ভাঙ্গা গলায় বলতে লাগলো, আপনি তাহলে ভুল বোঝেননি আমায় জোবান ভাইয়া। আমি তো ভেবেছিলাম আপনি আমায় ভুলে গেছেন, আপনার সেই ছোট্ট সুইট ডলকে ভুলে গেছেন। ভেবেছিলাম আপনাকে আর কোনো দিন আমার নিজের করে পাওয়া হবে না। কাঁদতে কাঁদতে বলল পড়শি। জোভান পড়শির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কয়েকদিন হলো আমার অতীতের সবকিছু মনে পড়েছে মাই সুইট ডল, কিন্তু কাউকে বিষয়টি বুঝতে দেয়নি। পড়শি জোভানকে ছেড়ে দিয়ে বলল, কেন বুঝতে দেননি? লাইব্রেরির পাশেই ছিল। জোভান পড়শিকে লাইব্রেরিতে নিয়ে আসলো। তারপর দুজন বেঞ্চিতে বসলো। বসার পর পড়শি বিচলিত গলায় আওড়ায়, এবার বলেন কেন এমনটা করেছেন? বলছি তো মাই ডল, আগে পানিটুকু খেয়ে নাও তো। তোমার অবস্থা দেখে মনে হচ্ছে খুশিতে তোমার গলা শুকিয়ে গেছে। জোভানের কথাই পড়শি হেসে জোভানের বুকে মৃদু চাপড় মেরে জোভানের হাত থেকে পানির বোতলটি নিয়ে পানি খাওয়া শুরু করলো। জোভান তাকিয়ে তাকিয়ে পড়শির পানি খাওয়া দেখছে আর মুখ টিপে হাসছে। এরপর বলতে শুরু করলো, সেদিন ডাক্তার আয়ানকে বলেছি মিথ্যে রিপোর্ট দিতে দাদাজানকে। যদি সবাই জেনে যায় তাহলে আসল গুরুকে ধরতে পারবো না, তাই ডাক্তার আয়ানের সাহায্য আমি এসব কিছু করেছিলাম। পড়শি ব্যাপারটাও বুঝতে পেরে মাথা নাড়ায়। এরপর আমতা আমতা করে আওড়ায়, আসলে আমি ওই স্পর্শী। জোভান স্মিত হাসলো পড়শির কথাই। জোভানকে হাসতে দেখে পড়শি অপরাধীর মতো মাথা নিচু করে ফেলল। পড়শির অবস্থা দেখে জোভান হাসি চেপে রেখে আওড়ায়, কি মারটাই না আমায় মারলে তুমি পড়শি, এখন আমার পেটটা ব্যথা করছে। জোভানের কথাই পড়শি মাথা উঁচিয়ে অসহায়ভাবে তাকালো জোভানের দিকে। তারপর নিচু কণ্ঠে বলল, সরি। ইটস ওকে মাই ডল। কি হলো? জোভানের মুখ থেকে কথাটি শুনে পড়শির গাল লাল হয়ে যায়। লজ্জায় মাথা নিচু করে ফেলে সে। জোভান তখন তার প্রেয়সীর লজ্জামাখা মুখখানি দেখতে ব্যস্ত। ঠিক তখনই কেউ বলে উঠল, আচ্ছা এমন মারপিট কোথা থেকে শিখলে তুমি পড়শি? পেছন থেকে কারোর কণ্ঠ শুনে দুজন চমকে পেছনে তাকালো। দেখলো নিহান দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়শির ভীত মুখখানি দেখছিল। নিহানকে দেখে পড়শি শুকনো ঢোক গিলে মনে মনে আওড়ায়, নিহান ভাই কি সব শুনে ফেললো নাকি? পড়শিকে ভয় পেতে দেখে নিহান আশ্বাস দিয়ে বলে, ভয় পেও না পড়শি, জোবানের সব সিক্রেট আমার জানা। আর তুমি যে জোবানের সেই ছোটবেলার মিষ্টি পড়ি সেটাও আমার জানা। নিহান বোকা হেসে কথাগুলো বলে। নিহানের কথায় পড়শি অবাক হয়। তারপর নিজের মনে আওড়ায়, ওই বজ্জাত লোকটা নিহান ভাইকে সব বলে দিল। কিচ্ছু পেটে রাখতে পারে না দেখছি। ইচ্ছে করছে পেটে পুনরায় আর একটা ঘুষি দিতে। জোবান বাড়ির মেন ফটক পার হতেই বিস্মিত হলো। অবাক হয়ে তাকিয়ে রইল সে। সমগ্র চৌধুরী ম্যানশন রং বেরঙের ফুল দিয়ে সাজানো হচ্ছে। ভাইকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিহা ভাইয়ের দিকে এগিয়ে এসে কিছু বলতে যাবে, তার আগে মিসেস স্বর্ণা জোবানের হাত ধরে জোবানের রুমে নিয়ে আসলেন। মাকে এভাবে রুমে নিয়ে আসতে দেখে জোবান চিন্তিত হয়ে বলল, মম হঠাৎ এভাবে নিয়ে এলে যে?
বেশি কথা না বাড়িয়ে শেরওয়ানিটা পরে নে বাবা। তারা দিয়ে বললেন মিসেস সোনা। মায়ের কথায় জোভান আরেক দফা অবাক হলো, মনে মনে বলল, মম এমন অদ্ভুত বিহেভ করছে কেন? ফের জোভান ললাট কুচকে আওড়ালো। মম, আজ ম্যানশন এইভাবে সাজানো হচ্ছে কেন? আজ কি কোনো বিশেষ দিন? শেরওয়ানিটা পরে তৈরি হয়ে নে বাবা, দেরি হয়ে যাচ্ছে। জোভানের কথায় জবাব না দিয়ে ফের বললেন মিসেস সোনা। মায়ের এহেন জবাব দেখে জোভান রেগে বলে উঠল, আজব তো মম, আমার কি বিয়ে নাকি যে আমি বরের মতো শেরওয়ানি পরতে যাব? স্টপ জোবান, আমি যা বলছি তাই কর। আর হ্যাঁ, আরেকটা কথা, আজ তোর বিয়ে। কথা না বাড়িয়ে চুপচাপ তৈরি হয়ে নে। রেগে বললেন মিসেস সোনাও। মায়ের কথা শেষ হওয়ার মাত্রই জোভান চেঁচিয়ে বলে উঠল, ইম্পসিবল। পসিবল, তোকে পারতেই হবে জোবান। তুই যদি এই বিয়ে না করিস, পুরো ফ্যামিলির মৃত্যুর মুখে পড়বে। জেদ না করে তৈরি হয়ে নে। তুই যদি কথা না শুনিস তাহলে আমায় আর মা বলে ডাকবি না। কথাগুলো বলে মিসেস সোনা কাঁদতে কাঁদতে জোভানের রুম থেকে বেরিয়ে গেলেন। মা যাওয়ার পরপরই জোভান ধপ করে ফুলেরে বসে পড়ল। তারপর রেগে মাথার চুলগুলো টেনে ধরল। রাগে জোভানের মাথায় ফের ব্যথা শুরু হলো। জোভান কাঁপা কাঁপা গলেই বলতে লাগলো, না, এটা কখনোই সম্ভব নয় মম। আমার মিষ্টি পরীকে আমি সেই ছোটবেলায় কথা দিয়েছিলাম আমি তাকে চৌধুরী বাড়ির বউ করে নিয়ে আসব। এইদিকে মম তুমিও পাগলামো শুরু করে দিলে। আর আমার ডলের কি হবে? ওকে ছাড়া আমার দম বন্ধ বন্ধ লাগে। কিছু একটা করতে হবে আমায়। এভাবে আমি আমার ডলকে হারাতে পারবো না। নিশ্চয়ই এই বিয়ের পিছনে কোনো তো রহস্য আছে। তাহলে মম কেন বললো আমি বিয়ে না করলে সবাই মৃত্যুর মুখে পড়বে? মিসেস সোনা নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিলেন। তারপর কাঁদতে কাঁদতে বলে উঠলেন, আমায় মাফ করে দিও মিতালি। আমি তোমার মেয়ে পরশিকে আমার বাড়ির বউ করতে পারবো না। আমি তোমাদের দেওয়া কথা রাখতে পারিনি। আমার যে হাত পা বাঁধা। তোমার মেয়েকে এই বাড়ির বউ করলে আমার পুরো ফ্যামিলি মেরে ফেলবে ওই লোকটা। আমায় মাফ করে দিও সৈয়দ ভাই। ছোট থেকেই জোভান আর পড়শির বিয়ে হবে বলে ঠিক করা ছিল, কিন্তু একটা ঝড় এসে সবকিছু তছনছ করে দিল। এদিকে জিয়া দরজা ধাক্কাচ্ছে আর বলছে, আম্মু দরজা খোলো, কথা আছে তোমার সাথে। মিসেস সোনা চোখের পানি মুছে দরজা খুলে দিলেন। দরজা খুলতে জিয়া রেগে বলে উঠল, আম্মু তুমি এমনটা করতে পারো না। ভাই একটা মেয়েকে অনেক ভালোবাসে আম্মু, তার সাথে ভাইয়ের বিয়ে দাও। ওই অসভ্য মেয়েটার সাথে ভাইয়ের বিয়ে দিতে হবে তোমার? কথা শেষ না হতেই জিয়ার গালে থাপ্পড় পড়ে। জিয়া কান্না ভেজা চোখে মায়ের দিকে তাকালো। মিসেস সোনা সেদিকে পাত্তা না দিয়ে রাগী দৃষ্টিতে জিহার দিকে তাকিয়ে বললেন, বড়দের মাঝে কথা বলতে এসো না, নিজের রুমে যাও জিহা। আম্মু। জিয়া কিছু বলতে যাবে, মিসেস সোনা আবার ধমক দিলেন জিয়াকে। জিয়া গালে হাত দিয়ে মন খারাপ করে সেখান থেকে বের হয়ে ভাইয়ের রুমের দিকে পা বাড়ালো। ভাই। জোবান মাথা উপরে তুলে সামনে তাকিয়ে দেখে বোন টলমলো দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। জিয়া নিজের ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থমকে যায়। ভাই কান্না করছে, তার মিস জুনিয়রের জন্য কান্না করছে। ভাইকে কখনো তেমন কাঁদতে দেখিনি। খুব ছোটবেলায় বাবা একবার মেরেছিল, তখন অনেক কান্না করতে দেখেছি ভাইকে। আজ ভাই তার মিষ্টি পরীর জন্য কান্না করছে। আমি যদি ভাইকে সাহায্য করতে পারতাম। জিয়া ভাইয়ের দিকে অসহায়ভাবে তাকিয়ে কথাগুলো ভাবলো। এদিকে জোভান দ্রুত চোখের পানি মুছে মুখে হাসির রেখা টেনে বলে উঠল, কিছু বলবি জিহা? বাহ ভাই, তুই তো খুব ভালো অভিনয় করতে পারিস দেখছি। তা কার জন্য কান্না করা হচ্ছে শুনি? আরে তেমন কিছু না, তুই যা, এখন আমায় একা থাকতে দে। তুই একা থাকতে চাস বলেই হলো নাকি? আমি তোর বোন জিহা কি করতে আছি? হ্যাঁ, আমি তোকে সাহায্য করব, তুই কষ্ট পাস না ভাই প্লিজ। জিয়ার কথাই জোভান অবাক হলো। মৃদু হেসে মনে মনে আওড়ায়, এই পিচ্চি নাকি আমায় সাহায্য করবে? এইভাবে তাকিয়ে আছিস কেন? আমার কথা মন দিয়ে শোন ভাই প্লিজ। জিয়া ফের বলে। তারপর দুই ভাই বোন নিজেদের মধ্যে কিছু বলে। কিছুক্ষণ পর, বুঝলি কি করতে বললাম? বুঝলাম, কিন্তু মম যদি উল্টাপাল্টা কিছু করে বসে? তুই যা ভাই, আমি এদিকটা সামলে নিব। পারবি তো পিচ্চি? আমি তোর বোন হই ভাই, আমায় এইটা পারতেই হবে।
জোবান মাথা দুলিয়ে হেসে উঠে জিয়ার মাথায় হাত বুলিয়ে দিল। হ্যালো, কে বলছেন? পিস মাথা মোটা, দ্রুত গেটের সামনে আসো, আমি তোমার অপেক্ষায় আছি। ব্যস্ত গলায় আওড়ালো জোভান। আসছি বলে ফোন কেটে দিল। তারপর গায়ে চাদর জড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল পড়শি। গেটের সামনে আসলো পড়শি। জোবান সানগ্লাস পরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। পড়শিকে দেখে জোবান সোজা হয়ে দাঁড়ালো। পড়শি এসে চিন্তিত গলায় বলে উঠল, আপনি এখানে? আর হঠাৎ এভাবে ডাকলেন কেন? জোবান কোনো কথা না বলে পড়শির হাত ধরে গাড়ির কাছে নিয়ে আসলো। পড়শি ফের বলল, কি হলো বলুন? আর এভাবে আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? সময় অনেক কম পড়শি, দ্রুত গাড়িতে উঠে বসো। জোবান গাড়ির ডোর খুলতে খুলতে বলল। কিন্তু পড়শি বাধা দিয়ে বলল। পড়শিকে আমতা আমতা করতে দেখে জোবান পড়শির দুই কাঁধে হাত রেখে পড়শির চোখের দিকে তাকিয়ে বলল, আমায় বিশ্বাস করো ডল? পড়শির সাথে সাথে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। জোবানের মুখে বিজয়ের হাসি ফুটে উঠল। ফের সে বলল, তাহলে কথা না বাড়িয়ে উঠে পড়ো। পড়শি আর কিছু না বলে গাড়িতে উঠে বসলো। জোবান গাড়ি স্টার্ট দিল। চৌধুরী বাড়িতেই বিবাহ হচ্ছে। অরিনের সাথে জোবানের বিবাহ। দুই পক্ষ দুই দিকে দাঁড়িয়ে রইল। মাঝখানে সাদা পর্দা টানা হয়েছে। জোবান আর অরিনের বিবাহ শুরু হলো। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। আগে মেয়েকে কবুল বলতে বলল। অরিন দেরি করলো না, সাথে সাথে কবুল বলে দিল। অরিনকে সাথে সাথে কবুল বলতে দেখি জিয়া মনে মনে বলে উঠল, কি নির্লজ্জ মেয়ে রে বাবা, কাজী কবুল বলতে বললো তো হুড় করে বলে দিল। কবুলটা তো কয়েক মিনিট পরও বলতে পারতো। বিয়ে পাগল নির্লজ্জ খবিশ মেয়ে। এরপর কাজী ছেলেকে কবুল বলতে বলল। ছেলে কবুল বলার সাথে সাথেই সবাই চমকে উঠল। অরিন সাথে সাথে দাঁড়িয়ে গেল। অরিন দৌড়ে পর্দা সরিয়ে ছেলের সামনে দাঁড়ালো। ছেলেটা মাথায় টুপি পরে থেকে কাপড় সরিয়ে দিতেই দুপা পিছিয়ে গেল সে। তারপর চিৎকার করে বলে উঠল, রিহান তুই? বলে অরিন মাথা ঘুরে পড়ে গেল। এদিকে মিসেস সনা পাথর হয়ে গেলেন নিজের ছেলের জায়গায় অন্য কাউকে দেখে। জিয়া মায়ের পাশে বসে রইল চুপ করে। মাকে কিভাবে সান্ত্বনা দিবে সে বুঝতে পারছে না। ঠিক তখনই বাড়ির ভেতর প্রবেশ করলো জোবান। জোবানকে দেখে মিসেস সনা দৃঢ় পায়ে ছেলের সামনে আসলেন। তারপর ছেলের কোনো কথা না শুনে চর বসালেন ছেলের গালে। মায়ের হাতের চরকে হতভম্ব হয়ে গেল জোবান। সে অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল মায়ের দিকে। এটা কি সত্যি তার মা? জোবান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। উপস্থিত সবাইকে শিফাত চৌধুরী বের করে দিলেন ম্যানশন থেকে। মিসেস সন্না নিচে বসে কেঁদে যাচ্ছেন। জোবান মাকে এভাবে কাঁদতে দেখে মায়ের কাছে আসতে চাইলে মিসেস সন্না হাতের ইশারায় কাছে আসতে মানা করলেন। তারপর জোবানের দিকে কান্নারত চোখে তাকিয়ে বললেন, তুই তোর মাকে বেছে নিবি নাকি এই মেয়েটাকে? মম তুমি? জোবানকে কথা বলতে না দিয়ে মিসেস সন্না পুনরায় বলেন, যেটা বলছি সেটার উত্তর চাই আমার। জোবান মায়ের সামনে থেকে উঠে এসে পড়শির হাত ধরল। মিসেস সন্না এই দৃশ্য দেখে ঘন ঘন শ্বাস নিতে থাকেন। এর কয়েক মুহূর্ত পর জ্ঞান হারিয়ে ফেলেন মিসেস সন্না। জোবান দৌড়ে মায়ের কাছে আসলো। তারপর মাকে কোলে তুলে নিয়ে গাড়িতে উঠল। সবাই হসপিটালের করিডোরে দাঁড়িয়ে রয়েছে। জোবান নীরবে চোখের জল ফেলছে। চৌধুরী সাহেব শিফাত দাঁড়িয়ে রইলেন নাত বইয়ের পাশে। জিয়া হেসকি তুলে কান্না করছিল। তখন নয়ন এসে জিয়াকে জড়িয়ে ধরল। সহসাই সবার মাঝে একজন চিৎকার করতে করতে উপস্থিত হলো। সবাই পিছনে তাকালো লোকটির চিৎকারে। লোকটিকে দেখে তারপর চৌধুরী সাহেব ভীত গলায় বলে উঠলেন, বাবা রিফাত। বাবা, আমার স্বর্ণা ঠিক আছে তো? ভয়ত গলায় জানতে চাইল রিফাত। ছেলে বিয়ের কথা শুনে রিফাত লন্ডন থেকে কাউকে না জেনে চলে এসেছেন সবাইকে সারপ্রাইজ দিবে বলে। কিন্তু এখানে সে রিফাত তার চেয়েও বড় সারপ্রাইজ পেল। রিফাত তার স্ত্রী সন্ন্যার অসুস্থতার খবর পেয়ে হসপিটালে চলে আসে। অনেক ভালোবাসে সে তার স্ত্রীকে। সন্ন্যার কিছু হলে সে পাগলের মতো অবস্থা হয়ে যায় রিফাতের। জোবান বাবাকে দেখে জড়িয়ে ধরতে যাবে, তার আগে রিফাত জোবানের গালে চর বসিয়ে দিল। তারপর পরপর ক্রুদ্ধ গলায় বলল, তুই আমার সামনে আসবি না বেয়াদব। এই অপয়া মেয়ের জন্য আমার স্বর্ণার আজ এই অবস্থা।
এই মেয়েটাকে ছেড়ে দিতে পারলে আমার আর স্বর্ণার সামনে আসবি। এসব দেখে পড়শি নীরবে বসে কান্না করে যাচ্ছে। জোবান দীর্ঘশ্বাস ছেড়ে পড়শির কাঁধে হাত রেখে বলল, চলো। শুকনো মুখে মাথা নাড়িয়ে পড়শির সামনে পা বাড়ল। এদিকে চৌধুরী সাহেব টলমলো চোখে নাতি আর নাতবইয়ের দিকে তাকিয়ে রইলেন। পরিস্থিতি খারাপ দেখে তিনি তাদের আটকাতে পারলেন না। তারা যাওয়ার পরপরই চৌধুরী সাহেব বলে উঠলেন, এটা তুই ঠিক করলি না রিফাত। তুই আমার দুই ভাইকে এভাবে মারতে পারলি? মেরেছি, বেশ করেছি। ওর জন্য আমার স্বর্ণার এই অবস্থা। রেগে জবাব দিল রিফাত। ছেলের কথাই চৌধুরী সাহেব আর কিছু না বলে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বেঞ্চে চুপচাপ করে বসে পড়লেন। এদিকে জিহা বসা থেকে উঠে ভাইয়ের পেছনে ছুটল। কিছুক্ষণ পর কিছু রাস্তা পার হবার পরপরই কারোর কথায় থামতে হলো জোবানের। ভাই দাঁড়া, বলছি, তোরা কোথাও যাবি না? জিহা তুই এখানে? কোথাও যাবি না তুই, ভাবিকে নিয়ে বাড়িতে চল। কিন্তু জিয়ার চোখের পানি মুছে পড়ল। জিহা পরিস্থিতি খুব খারাপ, এই অবস্থায় এখানে আমি কি করে পড়শিকে নিয়ে থাকি বল? জোবান অসহায়ভাবে আওড়ালো। জিয়া ভাইয়ের কথায় জবাব না দিয়ে পড়শির কাছে আসলো। তারপর পড়শির চোখের পানি মুছে দিয়ে বলল, কান্না করো না মিষ্টি পরি, সব ঠিক হয়ে যাবে। আর তোমাকে বিয়ে করার আইডিয়া আমি ভাইকে দিয়েছিলাম। পড়শি একটু ভালোবাসার ছোঁয়া পেতেই জিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কিয়ৎক্ষণ পর পড়শি থামতে জিয়া আওড়ালো, ভাই চল বাড়ি যাবি, ভাবিকে ওদের থেকে দূরে দূরে রাখবে, তাহলেই হবে। আর যদি তুই কথা না শুনিস তাহলে আমিও তোর সাথে যাব, তুই যেদিকে যাবি। জিয়ার জোড়াজড়িতে জোবান বাধ্য হয়ে পড়শিকে নিতে রাজি হলো। এদিকে বর্ষর সর্বনাশ হয়ে গেছে। মিসেস স্বর্ণা হার্ট অ্যাটাক করে বসেছে। সবই স্তব্ধ হয়ে যায় ডাক্তারের কথা শুনে। রিফাত দাঁড়ানো থেকে ধপ করে নিচে পড়ে যায়। রাগে মাথার রগ ফুলে গেছে রিফাতের। ইচ্ছে করছে পড়শিকে গলা টিপে মেরে ফেলতে। ওই মেয়ে আমার ছেলের মাথা খেয়ে বিয়ে করে নিয়েছে, সাথে আমার বউকেও মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। অপয়া মেয়ে একটা, নিজের পরিবারকেও তো ধরে রাখতে পারেনি। মেয়েটাকে আমি দেখে নেব। মিসেস স্বর্ণাকে বাড়ি নিয়ে আসা হলো। কারোর সাথে কোনো কথা বলেন না তিনি, এমনকি নিজের স্বামী রিফাতের সাথেও কথা বলেন না। সবাই চুপচাপ তাকে ঘিরে বসে রইল। অনেকক্ষণ পর তিনি মুখ খুললেন, জোবানকে আমার কাছে নিয়ে এসো। মিসেস স্বর্ণার কথাই সবাই অবাক হলো। রিফাত ডেকে কিছু বলতে যাবে, তারপর চৌধুরী সাহেব বাধা দিলেন কিছু না বলতে। মিসেস স্বর্ণা আবার বলার পরপরই জিয়া জোবানকে নিয়ে আসলো তার কাছে। জোবানকে দেখে মিসেস স্বর্ণার শান্ত গলায় বলে উঠল, এখনো সময় আছে। কাকে বেছে নিবি তুমি, বউ নাকি মা? 1 সপ্তাহের সময় দিচ্ছি তোমায়। যদি বউকে বেছে নাও তাহলে তুমি সারা জীবনের মতো আমায় হারাবে। মায়ের কথায় জোবানের কলিজা কেঁপে উঠল। সে তার মাকে অনেক ভালোবাসে। দুজনই তার প্রয়োজন, তার বউয়েরও প্রয়োজন, মায়েরও প্রয়োজন। দুজনকে তার লাগবে। জোবান মাথা নাড়িয়ে হ্যাঁ বলে সেখান থেকে চলে গেল। পড়শি দরজার আল থেকে সবটা শুনেছে। পড়শির এখন নিজের প্রতি ঘৃণা হচ্ছে। কেন সে জোবানকে বিয়ে করতে গেল? তার জন্য জোবানের মা বাবার সাথে দ্বন্দ্ব লেগে গেছে। পড়শি মনে মনে এক বিশাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অরিন চোখ খুলে বোঝার চেষ্টা করতেছে সে এখন কোথায় আছে। অরিন শোয়া থেকে ধীরে ধীরে উঠে বসলো। তারপরে তার বিয়ের কথাগুলো মনে পড়লো। মাথায় রাগ চড়ে বসলো সবকিছু মনে পড়তেই। অরিন টেবিলের কাছে এসে ফলের ঝুড়ি থেকে ছুরিটা হাতে নিয়ে চিৎকার করে বলতে শুরু করলো, রিহানের বাচ্চা, পালিয়ে আছিস কোথায়? সামনে বলছি, আজ তোকে খুন করে ফেলবো আমি। কত বড় সাহস তোর, আমার চোখে ধুলো দিয়ে তুই আমায় বিয়ে করেছিস? হ্যাঁ, সামনে বলছি, তোকে মেরে তোর ভালোবাসা ছুটিয়ে দিব আমি। অরিনের চিৎকারে রিহান ছুটে আসলো অরিনের কাছে। এসেই কৌতুকের সুরে বলে উঠল, এই একদম জান বলবি না আমায়, তোকে কুচি কুচি করে খেয়ে ফেলবো আমি। অরিন রেগে দাঁতে দাঁত চেপে পড়ল। তারপর অরিন রিহানের কাছে এসে ছুরি দিয়ে রিহানকে আঘাত করতে যাবে। তার আগে রিহান হাত ধরে ফেলে অরিনের হাত দুটো পিছনে মুচড়ে ধরে। অরিন ব্যথা পেয়ে মৃদু আওয়াজ করে বলে উঠল, রিহানের বাচ্চা, ছাড় আমায়, আমার লাগছে।
এবার রিহান রেগে আওড়ায়। কথাখানি বলে রিহান পেছন থেকে বাম হাত দিয়ে অরিনের কোমর চেপে ধরে আর ডান হাত দিয়ে ছুরিটি জানালার দিকে ছুঁড়ে মারল। তারপর অরিনকে জোর করে কোলে তুলে নিয়ে খাটে ফেলে অরিনের অধর ছোঁয়ালো। ফ্ল্যাশব্যাক। জোবান ভাইয়া আমায় এখানে নিয়ে এসেছেন কেন? সিরিয়াসলি ভাইয়া? কথা পাল্টে ফের পড়শি বলে, আপনি আমায় এখানে কেন নিয়ে এসেছেন? বিয়ে করতে। জোবানের কথাই পড়শির চোখ বড় বড় হয়ে গেল। ফের পড়শি বলল, মজা করা বন্ধ করুন, কেন নিয়ে এসেছেন আমায় সেটা বলুন। বললাম তো বিয়ে করতে। জোবান শান্ত গলায় জবাব দিল। পড়শি বিয়ের কথা শুনে ভর্ত গলায় বলে, কিন্তু আমি এখন আপনাকে বিয়ে করতে পারবো না। কেন, সমস্যা কোথায়? আমার ফ্যামিলিকে না জানিয়ে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। পড়শির কথায় জোবান সশব্দে হেসে উঠল। জোবানকে হাসতে দেখে পড়শি বিরক্ত হয়ে বলে উঠল, হাসছেন কেন? হাসির কিছু বলেছি আমি? ওরা আদৌ তোমার ফ্যামিলি তো? জোবান হাসি থামিয়ে শক্ত কণ্ঠে বলল,